যাকে বিয়ে করতে এসেছে এবং যাকে বিয়ে করেছে দুজনেই পালিয়ে গেল। প্রফেসরের সিস্টেমে নিশ্চিত ঘাবলা আছে। আকাশ কল করার পর বিয়ের আসরে আশেপাশের গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতেই মেজাজ দ্বিগুণ চওড়া হলো বারিশের। রাগ করে সে কল কেটে দিয়েছে, কিন্তু ওপাশ থেকে আকাশ নাছোড়বান্দার মতো বারবার রিং করেই যাচ্ছে। বিরক্তিতে বারিশ ফোনটাই বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিং হুইলটা শক্ত করে মুঠিতে চেপে ধরে সে এক্সিলেটরে জোরে পাড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল। পুরো পরিবারটাই একটা ফ্রড। আগের জন্তুটাও বিয়ের আগে পালিয়েছে, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে কবুল বলে তারপর ঢ্যাং ঢ্যাং করতে করতে পালালে। আই উইল নট এসপায়ার ইউ ঝিলমিল। এই অপমানের শেষ আমি দেখেই ছাড়ব। গাড়ির স্পিডোমিটারের কাঁটা আরও উপরে উঠছে। বারিশ স্টিয়ারিংয়ে শক্ত চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতর লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় পরিচিত অব্যয় ভেসে উঠল। সরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ালো, কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল। এক সেকেন্ডও নষ্ট না করে সে উল্টো ঘুরে আবার মরিয়া হয়ে দৌড় দিল। ঝিলমিল! বারিশের গলা দিয়ে একটা হুঙ্কার বেরিয়ে আসে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্ততায় ঝিলমিলের পিছু নেয়। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেব তোমার। বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলছে, বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল। ভারী শাড়ি গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরেও সে চলে গিয়েছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলেই আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছিও চলে গিয়েছিল সে, কিন্তু যার জন্য পালাচ্ছিল সেই এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করব আমি তোমার। ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কুচি ছেড়ে দুই হাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই বাধল বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল সে। মেয়েটার এই পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের কোণে বিজয়ী হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগোতে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থাতেই ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগলো, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে থাকলো। ঝিলমিল আরও পেছায়, লোকটা আরও এগোয়। এভাবে কতক্ষণ চলতে থাকে। তারপর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুতি নেয়। আমাকে ধরা এত সহজ না। এতটুকু বলে বেচারি ঘুরে দৌড় দিতে গিয়ে পথের ধারের এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতরে যেন একঝাঁক ঝিঝি পোকা ডেকে উঠল। কপালটা ততক্ষণে বেশ ভালো মতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানতো আজ রাতে তার কপালে আরও দুর্ভোগ আছে, কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক এই সময়ে তার পথ আগলে দাঁড়াবে তা ভাবেনি। এমনিতেই পেছনে জ্যান্ত এক খাম্বা তাকে তাড়া করে ফিরছে, তার উপর আবার এই জড়ো খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙুল বুলিয়ে যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে পেছনে তাকাতে না তাকাতেই
গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের আঘাত। ঝিলমিলের মাথায় এবার আরেক দফা ঝিঝি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাতে গালে। পরপর দুটো আঘাতে অনিচ্ছাকৃতই মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুলগুলো কপাল থেকে সরিয়ে বলল, তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে, নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলল, আমি যাব না, আপনি চলে যান চাচ্চু, আমি কিছুতেই। বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁট গলে বেরোনোর সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিবহুল শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাজাকোলা করে শূন্যে তুলে দিল। নিমিষেই মেয়েটা আছড়ে পড়ল বারিশের চওড়া কাঁধের উপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবেই বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে ঘোর কাটতেই মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দুই হাতে কিল থাপ্পড় মারতে শুরু করল সে। চাচ্চু, প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি যাব না বলছি তো, আমি বিয়ে মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছালই না। 17 বছর বয়সী অবুঝ বিবির সমস্ত আক্রমণার হাতের থাপ্পড় মুখ বুজে সহ্য করে সে হনহন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেও ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল হলো না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করেই তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল সে। গাড়ির ভেতর কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবল বাড়ি ফিরলে আব্বু নিশ্চয়ই তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন সে দেখল গাড়িটা তাদের বাড়ির গেটে না ঢুকে পাশের বাড়ি অর্থাৎ শেরিয়ার ভিলার রাজকীয় গেট গলে ভেতরে প্রবেশ করছে, তখন তার বুকের ভেতরটা আবার ছ্যাদ করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল, এ কি, এখানে কেন যাচ্ছেন? আমাদের বাড়ির গেট তো না এটা, এটা তো আপনাদের বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। ঝিলমিল আবার ছটফট করে উঠল, যাব না, নামিয়ে দিন আমাকে, আমি এই বাড়িতে কিছুতেই পা দেব না। এবারও তার কোনো আকুলতা বারিশের কানে স্পর্শ করল না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাইরে বেরিয়ে এলো সে। লন পেরিয়ে শেরিয়ার বাড়ির সদর দরজা পার হয়ে বিশাল লিভিং রুমে সব পেছনে ফেলে সে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরের দিকে এগোতে লাগল। এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শেরিয়ার বাড়ির লোক চাতকের মতো নতুন বরবধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শেরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফাটায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ওভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখেই তিনি ধর্মর করে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চড়ক গাছ। বিস্ময়ে হতবাক হয়ে তিনি ছেলের ঘরের দিকে তাকিয়ে রইলেন। তারই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলে আনা নয়, তিনি বিস্মিত হলেন পাত্রীর অদল বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেক মেয়েকে। চোখ দুটো বড় বড় করে অবিশ্বাসের দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে উঠলেন, কি হলো এটা? ঝিলমিল এখানে এই বেশে কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ির এমন রূপে ভীত হলো শিউলি বেগম। বলল, আসলে আম্মা, এতক্ষণ লুকিয়েছি,
দিঘি পালিয়েছে। ঝর্ণা আম্মার চোখ এবার আরও বড় হয়ে গেল। কি? হ্যাঁ আম্মা, এজন্যই তখন আপনাকে এতবার কল করছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, গেল গেল, এই বাড়ির আম্মা এবার গেল। দুলতে লাগলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন। কি শোনালে আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল? এই, কেউ বরফ আন, বরফ আন, আমার মাথা এনে কেউ বরফ দেরে। শেষ। এতটুকু বলেই জ্ঞান হারালেন আম্মা। বাড়ির দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে এমন চেতনাহীন দেখে ডক্টরকে কল করল। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডক্টরকে বিদায় জানাতে সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল সে। তখন থেকে একা একা বসে এসব ভাবছে ঝিলমিল। লোকটা দরজা বাহির থেকে লক করে সেই যে গিয়েছে, এখনও আসছে না। ঝিলমিলের পরনে তার 4 কোয়ার্টার ঢিলেঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মাথায় জড়িয়ে আছে বিয়ের শাড়ির সেই ভারী কারুকার্য খচিত লাল ওড়নাটা, সেটাও বড্ড এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি আর ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 17 বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনও এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালী শীষ বাজার শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলে দুলে ঘরের ভেতর পা রাখল বারিশ। তার গায়ে এখনও বিয়ের শেরওয়ানি, তবে সামনের উপরের 3টে বোতাম বেখেয়ালিভাবে খোলা। খুব উদাস মনে শীষ বাজাতে বাজাতে ভেতরে এলেও খাটের উপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শীষ আচমকাই থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে উপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করল। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলল, এসব কি পরে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চলল, তবুও নিস্পৃহ রইল ঝিলমিল। কোনো নড়নচড়ন নেই। যেভাবে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না, এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে। শক্ত হাতে ওর 2 বাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পরেছো এগুলো? আর কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগের চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটার চোখের দিকে সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমাকে ধরবেন না চাচ্চু, আপনি আমার চাচ্চু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মণি সরু করে সে ফিসফিসিয়ে বলল, ছিলাম চাচ্চু, ছিলাম। নাও আই অ্যাম ইউর হাজবেন্ড, মিসেস বারিশ। শুনেও কেমন গা গুলিয়ে উঠল ঝিলমিলের। এই লোক তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বাড়ি শুধু তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচ্চুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের 2 পরিবারের ঘনিষ্ঠতাও অনেক বছর ধরেই প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি।
তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। বারিশ বলল। আমাকে ঝুলিয়ে দিয়েছে? আমাকে? আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। তেতে উঠল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজে বসেছিলাম? পিঠাপিঠি বলল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরও রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির একপাশে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমিও তো পালিয়ে গিয়েছিলাম। কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, যখন পালিয়েছ তখন আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমার বউ হয়ে গেছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিনই পালিয়েছে, এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। না হলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছে ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছে না আপনার? সেই ভদ্রতা আছে আপনার মধ্যে? কলেজে সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে, সেদিন দেখব প্রেস্টিজ কিভাবে ধরে রাখেন। আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছেও নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা? হ্যাঁ? বারিশ অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাবা। ঝিলমিলের থুতুনিতে আঙুল বুলিয়ে বলল। অদ্ভুত ঠেকল ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশোর মুখ আবারও নিজের দিকে ঘোরালো, ঝুঁকে আরও কাছে গেল, চোখ বোলালো আবারও অষ্টাদশীর সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ, মাথার এটা খুলোনি কেন? মাথায় থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল, অনেক চেষ্টা করেছি খোলার। বারিশ নিজে এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগালো। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিজে নিজেই যুদ্ধ করেছে। বারিশ এটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরও বেশি ঝুঁকল। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হলো। কিন্তু তবু বারিশ সেভাবেই থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলো বড় বড় করে। তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলে, আপনি ঠিক আছেন তো বারিশ চাচ্চু? হোয়াট দ্য হেল? চাচ্চু বলে মুড নষ্ট করছো কেন? কিসের মুড? বারিশ কিছুই বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তোমার না কিছুদিন পর থেকে এক্সাম, পড়তে বসো এক্ষুনি। ঝিলমিলের ভেতরের জেদটা আবার চারা দিয়ে উঠল। পারবো না, আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু, ওনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিল এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগেই বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুকশেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের উপর রাখল। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, না হলে মারব।
ঝিলমিলের চোয়াল ঝুলে গেল। এই লোকটা বলে কি? বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে। সে ফুঁসে উঠে বলল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার? বই খোলো। অত্যন্ত দৃঢ় আর শক্ত গলায় বলল বারিশ। ঝিলমিল নড়াচড়া না করে ওভাবেই বসে রইল দেখে বারিশ এবার সিংহের মতো উচ্চস্বরে ধমকে উঠল, খোলো বলছি। হঠাৎ সেই চেনা প্রফেসরের রাগী ধমকে ঝিলমিল ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করেই বইয়ের পাতাগুলো এলোমেলোভাবে উল্টাতে লাগল, যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান ধরল। বারিশোর কাণ্ড দেখেও কিছুই বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবার কি একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বারিশ রুম থেকে বের হতেই ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরান চেঁচিয়ে উঠল, এই নাটকির নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজের জালে নিজেই ফেঁসে গেছি। আমায় উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচ্চুকে বিয়ে করলাম? ও মাই গড, সে আমার কলেজের স্যার। ছি ছি, তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে? বাসর রাতে খাম্বার স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি? তাই বলে পড়তে বসালো? হ্যাঁ, বাসর রাতে সবার জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্বাসার খোদা আমার কপালেই কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো? অকস্মাৎ পুরুষালী কণ্ঠস্বরের গাম্ভীর্যে চমকে ওঠে কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয় ফোন। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর হেঁটে আসছে সেই রাশভারী পুরুষ। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরের ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠস্বর অনুভূতির লেশমাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে শুধালো, ওটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হাঁটু মুড়ে বসে সুতি কাপড়ে মোড়ানো বরফের টুকরোটি চেপে ধরল ঝিলমিলের কপালের ঠিক সেই অংশটায় যা কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতের থাপ্পড়ে গালটাও লাল হয়ে আছে। ক্ষতের উপর আচমকা সেই হিমশীতল স্পর্শ লাগতেই যন্ত্রণায় কুঁকড়ে উঠে তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। আহ, আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে। আহ! ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে গেল বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটির মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুমড়ে মরে গেল। সে নিজের মুখটা স্থিরতির সন্নিকটে এনে দাঁতে দাঁত চেপে অত্যন্ত রুক্ষ ও ধমকের সুরে বলল, এভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছেন। একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের উপর থাকা হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে ঝাঝালো গলায় বলল, আপনি এটা আমার মাথায় এভাবে চেপে ধরেছেন কেন? বাড়ি সোজা হয়ে দাঁড়ালো। অত্যন্ত কর্কশ ঠান্ডা গলায় জবাব দিল সে, অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছি। ডিসগাস্টিং। ঝিলমিল নিজের ক্ষোভ প্রকাশের সুযোগ পেল না।
হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছেন। চেনা গলার আওয়াজ কানে পৌঁছাতেই কিশোরী এক মুহূর্ত দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। বাড়ি সেই বিচ্ছু মেয়েটিকে কোনোভাবেই আটকে রাখতে পারল না। অগত্যা সেও শান্ত পায়ে তার পিছু পিছু নিচতলার দিকে এগিয়ে গেল। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, ওভাবে চিৎকার করছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙুল রাখলেন। তার পাশে তখন আকাশের চোখেও একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। না আব্বু, কিচ্ছু হয়নি, এমনি। ঝিলমিলের পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্রই আলতাফ চৌধুরী আশঙ্কায় এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করছিলে তুমি আমার মেয়ের সাথে? ও অমন আত্মচিৎকার করছিল কেন? বারিশ প্রথমে আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। পরক্ষণেই শ্বশুরের দিকে ফিরে ঠোঁটের তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরের ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে এমন দ্বিধাহীন দ্ব্যর্থবোধক উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাইও উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহায়া ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেলেন। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। অন্যথায় ছেলের মুখে এমন কথা শুনলে নির্ঘাত তিনি আরেক দফা জ্ঞান হারাতেন। বারিশের মুখে এমন লাগামহীন প্রত্যুত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠলেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয় বারিশ। আমার অবুঝ মেয়েটার গায়ে হাত তুলতে তোমার একটুও বাধল না? বিয়ের প্রথম রাতেই এই তোমার আসল রূপ? শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো? বিচলিত হলো না বারিশ। সে নিজের স্বভাবসুলভ উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করেছে। ওর সাথে যাই করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। ধমকে উঠলেন, চুপ করো বেয়াদব। তুমি জানো না ওর এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসল। শ্বশুর মশাইয়ের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত কর্কশ ও সাপ গলায় জবাব দিল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না। আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানো দরকার সেখানেই দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরীর সহ্য সীমা ছাড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের মেয়ের হাতটা শক্ত করে টেনে ধরে বললেন, চল মা, এখানে আর এক মুহূর্তও না। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগেই অপর পাশ থেকে তার অন্য হাতটি খপ করে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসল কিশোরীর কবজিতে। সে শ্বশুরের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, হাত ছাড়ুন ওর, ছাড়ুন। ছাড়বো না। তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়ব? একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আপনি ছাড়ুন, ছাড়ুন। দুজনের টানাপোড়েনে মাঝখান থেকে ঝিলমিলের দুই হাত দুই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজনেই তাকে নিজ নিজ দিকে টানছেন, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কাড়াকাড়ি চলছে। যন্ত্রণায় কিশোরীর চোখ মুখ কুঁকড়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিজের দিকে আরও এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বললেন, আমার মা দিয়েছে, আমি দেইনি। আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই থাকতে দেব না।
বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসির রেখা ফুটে উঠেছে। আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। ওই তো চলেও এসেছে। বাড়ির শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়ে বলল। নিজের মাকে সদর দরজায় সশরীরে উপস্থিত হতে দেখেই আলতাফ চৌধুরী অবচেতনভাবেই নিজের মেয়ের হাতটা আলগা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুটে যেতেই ঝিলমিল কিছুটা টাল সামলে বারিশের দিকে সরে এলো। নূরজাহান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীকে দেখছে। চশমাটা ঠিক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। তার গম্ভীর রাজকীয় চালচলনের সামনে ড্রয়িং রুমের বাকি সবাই তখন নিশ্চুপ। তিনি চঞ্চল শেরিয়ারের মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ়কণ্ঠে বললেন, সব আয়োজন করে রাখবেন, কালকে আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শেরিয়ার অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বললেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ঝিলমিল দাদুভাইয়ের কোনো অযত্ন হবে না। দাদুভাই নয়, মামুনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শেরিয়ারের সম্বোধনটি শুধরে দিলেন। তারই একটিমাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল যে ঝিলমিল এখন আর এই বাড়ির কেবল নাতনি নয়, সে এখন এই গৃহের বউ। কথাটি শেষ করেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে নিয়ে বাড়ি হতে বের হয়ে চলে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যালফ্যাল করে তার দাদিমার আব্বুর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। এদিকে আকাশ যাওয়ার আগে তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করেই টেনে কিছুটা দূরে নিয়ে গেল। আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? একটু আগেও আমার ভাতিজিকে বিয়ে করবি না বলে চারদিকে লাফাচ্ছিলি, আর ঘরে নিয়ে এসেই একদম ফুল ফর্মে বাসর করা স্টার্ট করে দিলি। ছি ছি, চাচা শ্বশুর হিসেবে তোকে এসব কথা বলতেও আমার নিজের লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য আকাশকে দেখল, তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? ওসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর ঘরের চিৎকার শুনল, আর তুই বলছিস হয়নি? বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে কুঁচকে বলল, তোর এই নোংরা মাথা একটু সাফ করবি? ও খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলিয়ে এসেছে। আমি জাস্ট বরফ দিতে গিয়েছিলাম, আরও ডাইনোসরের মতো চিৎকার জুড়ে দিয়েছিল। আকাশ চুপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। ওদের কথা শোনার আপ্রাণ চেষ্টা করছে, তবে দূরত্বের কারণে বুঝতে পারছে না। আকাশ আলতো হেসে ডেকে বলল, যাও মামুনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, যাও মামুনি, রুমে যাও। আকাশের দেখা দেখি তার পিঠাপিঠি বারিশও ভেঙানোর মতো করে একদম একই টোনে বলে উঠল। বন্ধুর মুখে এই ডাক শুনে আকাশ তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে সংশোধন করে দিয়ে বলল, তুই মামুনি বলছিস কেন? বারিশ কোনো উত্তর দিল না। সে উল্টো আকাশের হাতটা শক্ত করে ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে ইচ্ছে করেই বেশ উচ্চস্বরে বলল, ও সরি, যাও সোনা, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না যেন, আমি আসছি এক্ষুনি। বারিশের এই মাঝরাতে গলা উঁচিয়ে এত জোরে কথা বলার একমাত্র উদ্দেশ্য ছিল বাইরের আলতাফ চৌধুরীকে শোনানো, এবং নিজের সেই উদ্দেশ্যে সে সফলও হলো। গেটের কাছে পৌঁছানো আলতাফ চৌধুরীর কানে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছাতেই তার কান মাথা গরম হয়ে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের মা নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে এসে ছেলেটাকে কিছু করতে পারলেন না। অগত্যা ক্ষোভ উগরে দিয়েই তাকে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনও চোখ পাকিয়ে বারিশের বাইরে যাওয়া পথের দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার আর নতুন কিছু নেই। এই লোকটা বরাবরই আস্ত অসভ্য আর নির্লজ্জ।
সে রুমে যাওয়ার আগে পুরো বাড়িতে চোখ বোলালো, যেন কাউকে খুঁজছে, তবে চোখের সামনে দেখতে না পেয়ে চলে গেল।